তার সাথে দেওয়া সাক্ষাৎকারটা আমরা আসলে বাংলায় পড়েছি। আমি আসলে ইংরেজিতে মূল ইন্টারভিউটা পড়লে বুঝতে পারতাম যে আসলে উনি কি বোঝাতে চেয়েছেন। আমি এটার মধ্যে কোনো ডেডলাইন অথবা রেড লাইট ঠিক করে দিয়েছে ব্যাপারটা আমি এইভাবে দেখতে পাচ্ছি না, বরং আমি মনে করছি যে উনি হয়তো প্রত্যাশা করছেন যে সরকার যে ধরনের সংস্কার করে একটা নির্বাচনের দিকে যেতে পারবেন বলে মনে করছেন, সেটা হয়তো 18 মাসে করা সম্ভব। কিন্তু দিন শেষে এটা সশস্ত্র বাহিনী অথবা কোনো বাহিনীর বলে দেওয়ার বিষয় না। একটা অন্তর্বর্তীকালীন সরকার কি 6 মাস থাকবেন, 16 মাস থাকবেন, না 18 মাস থাকবেন, সেটা দেশের মানুষ, নাগরিক সমাজ, ছাত্র সমাজ, নাগরিক কমিটি, আমরা সকলে স্টেক হোল্ডাররা মিলে এটা সিদ্ধান্ত নেব। এটা বলবার কোনো দায় এবং অব্লিগেশন ওনাদের নাই এবং ভবিষ্যতে হবে না। ওনাদের কাজ হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে সমাধান করা, ওনাদেরকে সাহায্য করা এবং ক্লিন করা। আমরা সেনাপ্রধান মহোদয়কে বলছি যে সেনাবাহিনী গত 16-17 বছরে অনেক দুর্নাম কামিয়েছে। অতএব দয়া করে আপনি মাথায় রাখবেন যে কিভাবে এই ফৌজকে একটা প্রফেশনাল জায়গাতে ফিরায় নিয়ে আসা যায়। এটা হলো আপনার ফার্স্ট প্রায়োরিটি। আপনার প্রায়োরিটি হচ্ছে সেনাবাহিনীকে, সশস্ত্র বাহিনীকে ব্যবসা মুক্ত করেন। জমি জমার ব্যবসা থেকে শুরু করে এই যে ব্যাংক করা, দুধ বেচা ব্যবসা, মুরগির ব্যবসা, গরুর ব্যবসা, দয়া করে ফৌজকে সকল ব্যবসা থেকে মুক্ত করেন। ফৌজকে প্রফেশনাল সার্ভিসে নিয়ে আসেন। ঠিকাদারি ব্যবসা সেনাবাহিনীর বন্ধ হওয়া দরকার। এখান থেকে সেনাবাহিনীকে মুক্ত করেন, সশস্ত্র বাহিনীকে পেশাদার বানান। তৃতীয়ত হচ্ছে গুম খুনের যে ঘটনাগুলো ঘটেছে, যে সকল অফিসার মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত ছিল, সোয়াতে কাজ করেছে, বিজিবিতে কাজ করেছে, তারপরে র্যাবে কাজ করেছে, তাদেরকে তদন্ত সাপেক্ষে বিচারের মুখোমুখি করেন। এইটা আপনার প্রধানতম কাজ। এখন বাংলাদেশের এখন আপনার যে জেনারেলরা আছে, 60-70 জন জেনারেল, তারা আওয়ামী ফ্যাসিবাদের দালালি করেছে গত 16-17 বছর। নবম পদাতিক, দশম পদাতিক, 55 আরও যে সকল পদাতিকের ব্যাপারে অভিযোগ আসতেছে, এবং গত 6 সপ্তাহে যে সকল ফৌজি অফিসাররা ডিসিপ্লিন মানার ক্ষেত্রে অথবা ডিসিপ্লিন রক্ষার ক্ষেত্রে আপনারা শৈথিল্য দেখিয়েছেন, আওয়ামী লীগের এই যে অনাচারগুলো চলছে ফ্যাসিবাদের, এগুলোকে আপনারা সাহায্য করেছেন ডাইরেক্টলি ইনডাইরেক্টলি, তাদেরকে বিচারের মুখোমুখি করেন। ইমিডিয়েটলি হচ্ছে গোয়েন্দা সংস্থাগুলোকে সংস্কার করেন। ডিজিএফআই এর গুন্ডামি বন্ধ করেন, এনএসআই এর গুন্ডামি বন্ধ করেন। সেনা অফিসারদের এই তদন্ত করার নামে ভাইস চ্যান্সেলর অ্যাপয়েন্ট হবে, সেখানে আপনার ডিজিএফআই এর লাগবে কেন? ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগবে কেন? আপনি কে? গোয়েন্দা সংস্থার সার্টিফিকেট দিয়ে কেন ভাইস চ্যান্সেলর হইতে হবে? দিস নট ইউর বিজনেস। এটা একটা সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের ব্যাপার। সিভিল অ্যাডমিনিস্ট্রেশন দেখবে তাকে ভিসি করা যায় কি যায় না। এই ধরনের যে কাজগুলো আপনারা করেছেন, আয়নাঘরের বিচার করেন। এখনও অনেক লোক ওখানে আয়নাঘরে আছে, তাদের বিচার করেন, কারা কারা জড়িত, তাদেরকে ছেড়ে দেন। এরপরে হচ্ছে যে 1000-এর উপরে কর্মকর্তা দেখলাম সেনা, নৌ, বিমান বাহিনীর, যাদেরকে চাকুরিচ্যুত করা হয়েছে। নামাজ পড়ে কেন? দাড়ি রাখে কেন? বউ বোরখা পরে কেন? টাকনুর উপরে কাপড় পরে কেন? হোয়াট ইজ দিস? মুসলমান দেশ, নামাজ পড়বে না একটা মানুষ? একজনের মানুষের বউ বোরখা পড়তে পারে না? এটা কেমন কথা? তো এই যে অনাচার অবিচারগুলো হয়েছে, তাদেরকে আপনি অ্যাড্রেস করেন। আমরা অলরেডি দাবি করেছি একটা প্রতিরক্ষা বিষয়ক কমিশন তৈরি করেন। আপনার চিফ অ্যাডভাইজার ফিরে আসে, তার সাথে কথা বলেন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে একটা প্রতিরক্ষা সংস্কার বিষয়ক কমিশন হওয়া দরকার। বাংলাদেশে গত 16-17 বছরে সশস্ত্র বাহিনী যা যা অন্যায় করেছে এর প্রত্যেকটার বিচার করা দরকার তদন্ত সাপেক্ষে। আপনারা যখন অস্ত্র দিয়ে, স্নাইপার দিয়ে মানুষ মেরেছেন, 7.62 ব্যারেলের যে অস্ত্র ব্যবহার করা হয়েছে, যেটা সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে আপনি ব্যবহার করতে পারেন না, আপনার অফিসাররা মেরেছে। হেলিকপ্টারে করে মিলিটারি অফিসাররা রাস্তায় দাঁড়িয়ে হাজার হাজার রাউন্ড গুলি ছুড়েছে, আমরা দেখেছি জুলাই এবং অগস্টে। এগুলো তদন্ত করেন। অতএব সশস্ত্র বাহিনীকে একটা সভরেন কান্ট্রির যে প্রফেশনাল ফোর্স হিসাবে গড়ে তোলা দরকার, এইটা আপনার কাজ। দয়া করে সেই কাজগুলো করেন, সিরিয়াসলি করেন, এবং যত ধরনের অপেশাদার কাজের সাথে আপনার সৈনিকরা, আপনার সদস্যরা জড়িত আছেন, সেগুলো থেকে বাহিনীকে মুক্ত করেন। এইটা আমরা চাই। যেহেতু একটা বৈষম্যহীন রাষ্ট্র গড়ার আমাদের মানে একটা শপথ তৈরি হয়েছে জাতির মধ্যে, আমরা সশস্ত্র বাহিনীকেও দেখতে চাই যে বৈষম্যহীনতার মধ্য দিয়ে আপনারা আপনাদের বাহিনীগুলোকে সংস্কার করেন, যারা জনগণের বাহিনী হবে, যারা জনগণের ফোর্স হবে।
একই সাথে গত 2-3 দিন আগে কক্সবাজারে যে সেনা কর্মকর্তা শহীদ হয়েছেন লেফটেন্যান্ট কর্নেল তানজিম, তার রুহের মাগফিরাত কামনা করছি এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি যে সকল ডাকাত দল, এবং এরা আওয়ামী লীগের ডাকাত দল কিন্তু এটা খুঁজে বের করতে হবে, কিন্তু এরা আওয়ামী ডাকাত চক্রের সদস্য হইতে পারে, কারণ সারা বাংলাদেশ কিন্তু আওয়ামী ডাকাতে ভরে গেছে। অতএব যারা এই খুনের সাথে জড়িত আছেন প্রত্যেককে দৃষ্টান্তমূলক বিচারের ব্যবস্থা করেন। এর আগে মেজর সিনহাকে হত্যা করা হয়েছে, সেটার বিচারগুলোকে এক্সপেডিট করা দরকার, যেটা একটা ন্যায্যতার ভিত্তিতে কনক্লুশনে আসা দরকার। রাওয়া ক্লাবকে রিফর্ম করেন, যে এর আগে যেটা দেখেছি যে রাওয়াটা যেভাবে একটা অবসরপ্রাপ্ত পেশাদার অফিসারদের যে ক্লাব ছিল সেটাকে দখল করা হয়েছে, সেটাকে নিয়ন্ত্রণ করবার চেষ্টা করা হয়েছে, সেগুলো থেকে ফিরায় নিয়ে আসেন। তো আমরা এর আগেও বহুবার বলেছি যে রাষ্ট্রের সভরেন ফোর্স হিসাবে এটাকে গড়ে তোলেন, একটা পেশাদার ফোর্স হবে যারা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয় স্বার্থ রক্ষা করবার জন্য কাজ করবেন, শ্রম দিবেন এবং জীবন দেবেন। তাহলে দেশবাসীও আপনাদের পাশে থাকবে। বাংলাদেশে কোনো নির্বাচন অথবা সংস্কার আওয়ামী লীগকে ছাড়া হতে পারবে না। প্রশ্ন হচ্ছে যে ফ্যাসিবাদীদের পরামর্শে অথবা যারা বেনিফিশিয়ারি, যারা বাংলাদেশের টাকা লুট করে বিলিয়নস অফ ডলার পাচার করেছে, তাদের পরামর্শ অথবা প্রস্তাবনায় বাংলাদেশ রাষ্ট্র চলবে না। বাংলাদেশ রাষ্ট্র চলবে বাংলাদেশের মানুষ যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে, রক্ত দিয়েছে, সংগ্রাম করেছে এবং বেগম লক্ষণ সেনকে পালাতে বাধ্য করেছে, তাদের কথায়। আওয়ামী লীগের ব্যাপারে আমাদের সুস্পষ্ট বক্তব্য হচ্ছে যে একটা জাতীয় কমিশন করতে হবে। আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং 14 দলের রাজনৈতিক ভবিষ্যৎ কী হবে সেই ব্যাপারে জনগণের মতামত নিতে হবে, যে তারা কি আদৌ বাংলাদেশে রাজনীতি করতে পারবেন, তারা কি আদৌ নির্বাচন করতে পারবেন। তারা এই ভুয়া এবং রাতের নির্বাচনের মাধ্যমে যেভাবে বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা লুটপাটের সুযোগ পেয়েছেন, দেশের মানুষকে গণতন্ত্র এবং ভোট থেকে বঞ্চিত করেছেন, তাদের এটা শাস্তি কি হবে। তারা বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধ, গণহত্যা করেছেন, বাংলাদেশের জনগণের উপরে গুম খুনের সাথে জড়িত ছিলেন, হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছেন, সেটা শাস্তি কি হবে। অতএব শেখ পরিবার যেহেতু এই টোটাল ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েমের নেতৃত্ব দিয়েছেন, শেখ পরিবারের কেউ বাংলাদেশের রাজনীতি করতে পারার কোনো অধিকার রাখেন না। অতএব আওয়ামী লীগকে নতুন রাজনীতির কথা চিন্তা করতে হবে, যাদের সাথে মানবাধিকার লঙ্ঘন, গণহত্যার কোনো সম্পর্ক নাই। এমন মানুষরা যদি আওয়ামী লীগের নেতৃত্ব নিতে পারে, জাতির কাছে তাদের ক্ষমা চাইতে হবে, বিচারের মুখোমুখি হইতে হবে, তখনই দেশবাসী ভাববেন এবং দেখবেন যে এই ধরনের পতিত স্বৈরাচারদের উত্তরসূরিদেরকে তারা কোনোভাবে রাজনীতি এবং নির্বাচন করতে দেবেন কিনা। এবং এই পুরো প্রসেসের সাথে শেখ পরিবারের কোনো সদস্যের কোনো সম্পর্ক থাকতে পারবে না, কারণ তাদের নেতৃত্বেই বাংলাদেশের দ্বিতীয় বাকশাল কায়েম হয়েছে। অতএব যারা দ্বিতীয় বাকশাল কায়েম করেছেন, বাংলাদেশের মানুষকে বঞ্চিত করেছেন তাদের অধিকার থেকে, তাদের নেতৃত্বে তৃতীয় বাকশাল করবার কোনো সুযোগ আমরা আর দিব না। অতএব সজীব ওয়াজেদ জয় কথা বলতে পারেন, উনি আমেরিকাতে আছেন, কথা বলবার ওনার রাইট আছে, কিন্তু আমাদের বক্তব্য খুব পরিষ্কার, আপনার কথাকে আমরা খুব বেশি মূল্য দিচ্ছি না।